শুধু রিয়েল এস্টেটে নয়, বেলঘড়িয়ার অর্পিতার অভিজাত আবাসনের ব্লক 5 এর 8 ঠিকানায় আরো একটি সংস্থার হদিশ। নতুন একটি টেক্সটাইল সংস্থার খোঁজ পেল ইডি। যে আপডেট পাচ্ছি আমরা, অর্পিতার বেলঘড়িয়ার ঠিকানায় টেক্সটাইল কোম্পানির হদিশ। শুধুমাত্র রিয়েল এস্টেটে নয়, বেলঘড়িয়ার অর্পিতার অভিজাত আবাসনের ব্লক 5 এর 8 ঠিকানায় আরো একটি সংস্থার হদিশ। নতুন একটি টেক্সটাইল সংস্থার খোঁজ পেল ইডি। রিয়েল এস্টেট এবং ওই টেক্সটাইল কোম্পানির বার্ষিক সাধারণ বৈঠক একই দিনে হয় বলে জানা গিয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, আর কি আপডেট পাচ্ছি এই বিষয়ে আমরা? একেবারেই তাই। দেখো, এখনো পর্যন্ত যে সকল তথ্য হাতে আসছে ইডি কর্তাদের, সেক্ষেত্রে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করে এবং একই সঙ্গে যে সকল নথি বাজেয়াপ্ত করা হয়েছে তা থেকে যা জানা যাচ্ছে যে একাধিক অভিজাত আবাসনে যেখানে যেখানে তাদের আবাসন রয়েছে সেই আবাসনগুলিকে অফিসের ঠিকানা হিসেবে ব্যবহার করা হতো। সেক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্ল্যাট থেকে বেলঘড়িয়ার অভিজাত আবাসনের ব্লক 5 এর 8 ফ্ল্যাট থেকে প্রথমে দুটি রিয়েল এস্টেট কোম্পানির ঠিকানা পাওয়া গেছিল, এই ফ্ল্যাটকে ব্যবহার করা হতো এমনটাই জানা যাচ্ছিল। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আরও একটি কোম্পানি, যেটি টেক্সটাইল কোম্পানি, যে কোম্পানির ঠিকানা হিসাবে বেলঘড়িয়ার ওই অভিজাত আবাসনের ব্লক 5 এর 8 ফ্ল্যাটকে দেখানো হয়েছে। সেক্ষেত্রে এই সকল যে কোম্পানিগুলো তথ্য উঠে আসছে, সেক্ষেত্রে এই কোম্পানির বিনিয়োগ কিভাবে হয়েছে বা এই কোম্পানির কেন খোলা হয়েছিল, কোম্পানির ডিরেক্টরকে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে 3 জন আলাদা আলাদা ডিরেক্টরের নাম উঠে আসছে। সেক্ষেত্রে একই সঙ্গে আমরা যে টেক্সটাইল কোম্পানি থেকে সেখানে অন্য 2 জন ডিরেক্টরের নাম পাওয়া যায়। সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? অর্পিতা মুখোপাধ্যায় কি অন্য কোনো পদাধিকারী বা পদ সামলাতেন? এই তথ্য কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে অর্পিতাকে জেরা করা হচ্ছে, এমনকি অর্পিতাকে জেরা করে এই সকল কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য হাতে পেতে চাইছেন। কারণ তদন্তকারীরা মনে করছেন এখনও পর্যন্ত তদন্ত যে পথে এগোচ্ছে, সেক্ষেত্রে যে আর্থিক লেনদেনের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সেই অর্থের একাংশ এই সকল রিয়েল এস্টেট কোম্পানি, টেক্সটাইল কোম্পানিতে ইনভেস্ট বা বিনিয়োগ হয়ে থাকতে পারে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে এই সকল যে কোম্পানিগুলোর তথ্য উঠে আসছে, সেই কোম্পানিগুলোর আয়ের উৎস কী, এই কোম্পানিগুলোর কার্যকারিতা কী ছিল, আদৌ কি এই কোম্পানিগুলোর কোনো অ্যাক্টিভ রোল কিছু ছিল নাকি এই কোম্পানিগুলোকে রেখে, এই কোম্পানিগুলোর নাম করে এই কোম্পানিগুলোর মাধ্যমে টাকা অন্য ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে, সেই বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। শুধু এই ফ্ল্যাট থেকে 3টি কোম্পানি যেমন হদিশ পাওয়া যাচ্ছে, একই সঙ্গে ডায়মন্ড সিটির যে প্রথম দিন যেখানে রেড হয়েছিল সেই অ্যাড্রেসেরও কিন্তু একটি কোম্পানি পাওয়া গিয়েছিল, তার যে পৈতৃক বাড়ি সেই অ্যাড্রেসও কিন্তু কোম্পানি পাওয়া যায়। এবং একই সঙ্গে তুমি জানো যে ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, যে নামটি এখন প্রত্যেকে জেনে গেছে, মোট সর্বকুল্লে দেখা যাচ্ছে 5 থেকে 6টি কোম্পানির কিন্তু ইতিমধ্যে হদিশ পেয়েছেন তদন্তকারীরা। আচ্ছা অমিত, আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, এই যে কোম্পানিগুলোর নাম উঠে আসছে, এগুলো কি ঠিকঠাক রয়েছে কোম্পানিগুলো নাকি ভুয়ো কোম্পানি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিনিস্ট্রি অফ কর্পোরেটের মাধ্যমে কোম্পানিগুলো রেজিস্ট্রেশন হয়েছে। সেক্ষেত্রে কোনো কোম্পানি 2012-তে, কোনো কোম্পানি 2017-তে, রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেখা যায় 2017-র ক্ষেত্রে 2017-তে রেজিস্ট্রেশন হচ্ছে। আমি যদি আরেকটা কোম্পানি যে বিষয়টি বলছিলাম, সেই বিষয়টি আমি যদি দেখে নিই, যে এই যে টেক্সটাইল কোম্পানি এবং যে রিয়েল এস্টেট কোম্পানি, এদের যে জেনারেল বোর্ড অফ মিটিং, সেই মিটিং কিন্তু কার্যত আমরা দেখছি 2021 সালের 30শে নভেম্বর, অর্থাৎ একই ডেটে কীভাবে একসাথে এই কোম্পানিগুলোর মিটিং হলো, এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে। কারণ এই কোম্পানিগুলো যে তথ্য এখন অবধি হাতে আসে, তাতে কিন্তু একই ডেট দেখা যায় 2021 সালের 30শে নভেম্বর এই যে এদের যে মিটিং, অ্যানুয়াল মিটিং, সেই অ্যানুয়াল মিটিংগুলি হয়েছে। সেক্ষেত্রে আমি আরেকটা যে কোম্পানিটা বলছিলাম, যেটা হচ্ছে ডায়মন্ড সিটির অ্যাড্রেসে, অর্থাৎ যে ফ্ল্যাটে প্রথম অভিযান চালানো হয়েছিল 22শে জুলাই, সেই অ্যাড্রেসেও কিন্তু একটি কোম্পানির হদিশ কিন্তু পেয়েছিলেন আগেই তদন্তকারীরা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোম্পানিতে যে ইনভেস্ট হিসেবে প্রায় দেখা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ টাকার উপর ইনভেস্ট তারা করেছিল, এমনটা কিন্তু উল্লেখ রয়েছে এমসি এর যে পেজ, অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেটের যে পেজ, তাতে যার মাধ্যমে যা রেজিস্ট্রেশন হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে তাতে 1 লক্ষ টাকার উপরে কিন্তু বিনিয়োগের কথা উল্লেখ ছিল। সেক্ষেত্রে এই কোম্পানিগুলির ট্রানজাকশন কি হয়েছে, কোম্পানিগুলোর কার্যকারিতা কি ছিল, সবগুলোই কিন্তু এই মুহূর্তে ইডির রাডারে। বেশ, ধন্যবাদ অমিত। নিয়োগ দুর্নীতিতে আরো টাকার খোঁজে ইডি। অর্পিতা মুখোপাধ্যায় 8টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। অর্পিতার নামে কোম্পানির 8 ব্যাংক অ্যাকাউন্টই ফ্রিজ করা হয়েছে। এদিকে ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট ও জমি। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিতে আরো টাকার খোঁজে এবার ইডি। অর্পিতা মুখোপাধ্যায়ের 8টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। আরো বিস্তারিত জানাতে পারবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। আমরা এই বিষয়কে আপডেট পাচ্ছি, অর্পিতা মুখোপাধ্যায়ের 8টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি।
তো ইডি সূত্রে খবর, মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা কোম্পানির যে 8টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ইডির পক্ষ থেকে ফ্রিজ করা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছিল ইডি আধিকারিকদের। এবং অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ যে সমস্ত আত্মীয় আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের দিকেও কিন্তু ইতিমধ্যে ইডির নজর, এবং এগুলোই তারা কিন্তু ইতিমধ্যে নজরদারি চালাচ্ছে। অন্যদিকে দেখবে দেখা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের আত্মীয়দের নামে একাধিক নিউ টাউন থেকে শুরু করে রাজারহাট বিস্তীর্ণ যে পুরো রাজ্য জুড়ে একাধিক কিন্তু সম্পত্তি হদিশ মিলেছে এবং সেই সমস্ত সম্পত্তির দিকে ইডির পক্ষ থেকে খতিয়ে রাখা হচ্ছে। তারই পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কিন্তু দেখা যাচ্ছে একাধিক কোম্পানি, তার মধ্যে 8টি কোম্পানির অ্যাকাউন্ট কিন্তু ফিক্স করা হয়েছে। এখানে ইডি মনে করছে যে এখানে বিপুল পরিমাণে অ্যাকাউন্টগুলো টাকা রাখা আছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কিন্তু এই কালো টাকা সাদা করার একটা প্রক্রিয়া থাকতে পারে বলে মনে করছে। সেই কারণে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে এই সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং ইতিমধ্যেই জানানো যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে সকাল 10টার পর থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মূলত এই সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় এবং পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যে আত্মীয় তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়, সেখানে টাকা রেখেছিলেন কিনা তারা এবং তার যে ঘনিষ্ঠ আত্মীয় আছে তাদের একাধিক জমি হদিশ মিলছে, সেখানে তাদের যে ভূমিকা আছে এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ অনুপ। আজ পরের খবরে নিমতলায় কাঠের গুদামে আগুন, জনবহুল এলাকার কাঠের গুদামে আগুন লাগে। ইতিমধ্যে যে খবর পাচ্ছি আমরা ঘটনাস্থলে, সেখানে যায় দমকলের 10টি ইঞ্জিন। আরো বিস্তারিত জানতে পারবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কু রয়েছে জোড়াবাগান থেকে। শঙ্কু, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি মহর্ষি দেবেন্দ্র রোডে, আর তোমাকে বলি যে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের গোলা এলাকা। এখানে প্রত্যেকটা দোকান কিন্তু কাঠের, অর্থাৎ এখানে দাহ্য পদার্থ রয়েছে। আজকে সকাল 9টা নাগাদ এখানকার একটি দোকানে, অর্থাৎ কাঠের গোলা যে রয়েছে সেই কাঠের গোলাতে এখানে হঠাৎ করে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সেই আগুনটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু এখানে যে সমস্ত কাঠের গোলা রয়েছে তাদের প্রত্যেকেরই ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যার জন্য কিন্তু তারা সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করা শুরু করে। এবং কাছাকাছি যেহেতু নিমতলায় এখানে ফায়ার ব্রিগেড রয়েছে, ফায়ার ব্রিগেডে খবর দেয়। অতি তৎপরতার সঙ্গে মন্ত্রী শশী পাজা ছুটে আসেন এবং এখানে ফায়ার ব্রিগেড ছুটে আসার পরে তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে এখানকার যে আগুনটা ছিল, অর্থাৎ দেখাচ্ছি যে সিঁড়ি লাগিয়ে যেখানে কাজ হচ্ছে কাঠের গোলা, তার উপরের অংশটাতে সেই আগুনটা কিন্তু তারা নিভিয়ে ফেলে। স্থানীয় মানুষদের একটা বারবার ধরে কথা ছিল যে যদি এইটাতে দেরি হতো তাহলে কিন্তু এই এলাকাটা রক্ষা করা যেত না, কারণ এই এলাকায় সমস্ত জায়গায় কিন্তু কাঠের গোলা রয়েছে। শুধু চারদিকে আমি দেখাচ্ছি, আমি এই দিকটাও দেখাচ্ছি, দেখো প্রত্যেকেই কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ প্রত্যেকের উপরে ফ্যামিলি, নিচে কিন্তু কাঠের গোলা, যার ফলে কিন্তু এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে অনেকটাই চাপ মুক্ত হয়েছে। এই মুহূর্তে আগুন নেই, আর ধোঁয়া কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, সেই ধোঁয়াটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমরা ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছিলাম, তারা যতটুকু আমাদের জানিয়েছিল এখন আপাতত আগুন নিভে গেছে, তবে কুলিং এর কাজ চলছে। বর্ণিশিকা। বেশ, ধন্যবাদ শঙ্কু। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিমতলায় কাঠের গুদামে আগুন, জনবহুল এলাকার কাঠের গুদামে আগুন লাগে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন যায় এবং আমাদের প্রতিনিধি শঙ্কু যেটা জানালেন, নিমতলার আগুন আপাতত নিয়ন্ত্রণে চলছে, কুলিং প্রসেস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জোড়াবাগানের ছবি, নিমতলায় কাঠের গুদামে আগুন লাগে এবং জনবহুল এলাকার কাঠের গুদামে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে সেখানে দমকলে 10টি ইঞ্জিন এবং আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, সেখান থেকে যে আপডেট তুলে ধরার চেষ্টা করছিলেন শঙ্কু যেটা জানালেন, নিমতলার আগুন আপাতত নিয়ন্ত্রণে চলছে, কুলিং প্রসেস।